কি অস্ত্র আপনাদের চালানো শেখানো হয়েছিল? পিস্তল ছিল, তারপরে 47 ছিল। সশস্ত্র আন্দোলন এবং এই সশস্ত্র আন্দোলনের মাধ্যমে যেভাবে যে পথে আন্দোলনটা চলে তাতে শুধুমাত্র পুরুষরা না, অনেক সময় মহিলারাও তাতে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ট্রেনিং নিতে। একটা সময় কে এলো যখন তারা এই মুভমেন্টটা করছিলেন, তখন তারা এই জায়গায় দাঁড়িয়ে ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিং দেওয়ার মধ্যে তারা একজন মহিলাকে যে ট্রেনিং দিচ্ছে সুমিত্রা দাস বর্মন, আমরা তার সঙ্গে কথা বলবো। যে আপনি তো ট্রেনিং নিয়েছিলেন, মানে কি ট্রেনিং হয়েছিল যদি বলেন। নমস্কার। আমি আমরা আমরা যখন ট্রেনিং করি, এই আর্মিগুলো যেইভাবে ট্রেনিং করে, তা আর্মির ট্রেনিং হচ্ছে, ওদের ট্রেনিং হচ্ছে 9 মাস, আর আমাদের কেএলও ট্রেনিং হচ্ছে মানে 3 মাস হতে কোর্স কমপ্লিট করে। মানে এই আর্মিগুলোর মতোই ওরা করে আস্তে আস্তে, আমরা 3 মাসে সব কিছু মানে ট্রেনিং শেষ করি। আর আমি ট্রেনিং করি 2005-এ বাংলাদেশে চট্টগ্রামে ত্রিপুরার মেয়েগুলোর সঙ্গে। কি কি ট্রেনিং দেওয়া হয়েছিল আপনাদের? কি কি অস্ত্র চালানোর ক্ষেত্রে কি কি অস্ত্র আপনাদের চালানো শেখানো হয়েছিল? এখন ধরে অস্ত্র চালানোর মধ্যে ওখানে তো ট্রেনিংয়ে শিখায়, সব কিছু করা শিখায়, কিন্তু মানে ওখানে ধরে পিস্তল ছিল, তারপরে 47 ছিল, এগুলাই শিখায়। আপনি কি কি অস্ত্র চালাতে পারেন? আমি কি অস্ত্র চালাতে পারি? পিস্তলে চালাতে পারি। আপনি যখন থাকতেন বা আপনি যখন, তখন আপনার সঙ্গে কি কি অস্ত্র থাকতো? আমার কাছে তখন অস্ত্র ছিল না, তো কেএলও যখন ট্রেনিং করি তখন তো অস্ত্র দে না, না। পরবর্তী সময়ে? পরবর্তীতে ছিল এমনি আমাদের হাতে তো পিস্তল ফিস্তল ছিল এরকম। আর মানে পিস্তলের পাশাপাশি আর কোনো অস্ত্র কি না আপনার? না, ছিল না। তো এই যে আপনি এই মাইন বা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম বিস্ফোরক যেগুলোকে আমরা বলি আর কি, হ্যাঁ, সেই ট্রেনিং গুলো আপনাদের তো নিতে হয়েছিল। ওগুলা তো এমনি ট্রেনিং করতে শিখায়, কিন্তু আমরা করি না, আমি করি নাই। আপনাদের কোথায় কোথায় ট্রেনিং গুলো হতো? ক্যাম্প কোথায় কোথায় ছিল? আমাদের ক্যাম্প ছিল ভুটানে ছিল, তারপরে মায়ানমারে ছিল, তারপরে আসামে, নাগাল্যান্ডে ছিল, তারপরে এখানে চট্টগ্রামে ছিল বাংলাদেশে। এই ক্যাম্পে কতজন করে থাকতো? ওদেরটা আমি ধারণা করতে পারি না, যেহেতু আমি দেখি নাই, কিন্তু আমার সঙ্গে ছিল 50 জন, ওরা ত্রিপুরা লোক ছিল, আর আমাদের ছিল 30 জন যখন আমি ট্রেনিং করি। আর আমাদের এইদিকে মহিলার মধ্যে আমি একাই ছিলাম। কখনো কোনো সমস্যা হয়েছিল না না, কোনো সমস্যা হয়নি। যখন বাংলাদেশে ছিলেন? না, কোনো সমস্যা হয়নি। ওখানে তো আমরা ঢাকাতে ছিলাম না, পরে কোনো সমস্যা হয়নি। বা ওই দেশের সরকার, মানে ভুটান, মায়ানমার বা বাংলাদেশের যে সরকার বা তাদের প্রশাসনের তরফ থেকে কোনো রকম চাপ সৃষ্টি হওয়া? কারণ আপনারা একটা অন্য দেশ থেকে গেছেন, সেখানে ক্যাম্প চালাচ্ছেন। ওখানে তো জানে না, আমরা সাধারণ পাবলিকের মতোই ছিলাম। ওখানে বাড়িতে গেলে মানুষ যেইভাবে বাড়ি ভাড়া করে ফ্ল্যাটে থাকে, ওইভাবে আমরা ছিলাম। ওরা জানেই না আমরা কি লোক, কোথা থেকে যাচ্ছি। ওখানে পরিচয় দিয়ে ওখানে থাকতাম। তারপর ট্রেনিংটা কোথায় হতো? চট্টগ্রামে, বাংলাদেশে। মানে কোনো তো ক্যাম্প ছিল সেখানে? হ্যাঁ, ক্যাম্প তো অবশ্যই ছিল। ওখানে তো ক্যাম্প নিজে বানতে হয়, ক্যাম্পগুলা। ক্যাম্প ছিল। সেই জায়গাটা কেমন থাকতো, মানে ওখানে পাহাড় এলাকা, চট্টগ্রামটা একদম পাহাড়। ওখানে যদিও ভুটানের মতো পাহাড়টা না, ওখানে ছোট ছিল পাহাড়ে। এই যখন এই ক্যাম্পগুলো আপনাদের গোটাতে হলো, মানে কেন গোটাতে হলো যখন, মানে? না না, আমি ক্যাম্পগুলা গোটা যেহেতু করি নাই, ওখানে আমি ক্যাম্প থেকে চলে আসি ঢাকাতে। মানে ওখানে ত্রিপুরার ক্যাম্প ছিল, ওই ত্রিপুরার ক্যাম্পে যেয়ে আমরা ট্রেনিং করি। আমরা
অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, এবং অবশ্যই মানে এই যে অভিজ্ঞতাগুলো আমরা প্রত্যেকটা জায়গা থেকেই যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, কোথায় তারা ট্রেনিং নিয়েছিলেন, কিভাবে তারা কাজ করেছিলেন, এবং এই প্রত্যেকটা বিষয় আমরা জানলাম। অবশ্যই এরকম আরও বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন।